বাংলাদেশের একজন কৃষক ভারত বাংলাদেশের সীমান্তের পাশে একটি নদীতে গেল আর সাথে সাথে একটি ক্ষুধার্ত কুমির বা বিষাক্ত সাপ এসে আক্রমণ করে মেরে ফেলল। আর তখন আপনি জানতে পারলেন এই ক্ষুধার্ত কুমির এবং বিষাক্ত সাপগুলো কেউ ইচ্ছে করে এখানে ছেড়ে রেখেছে, যেন কোনো বাংলাদেশি আসলে কুমিরের খাবার হয়ে যায় বা বিষাক্ত সাপের কামড়ে মারা যায়। তাহলে আপনি কি বলবেন? শুনে আশ্চর্য হবেন, ইতিমধ্যে বাংলাদেশের সীমান্তে ভয়ঙ্কর সাপ এবং ক্ষুধার্ত কুমির ছেড়ে দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীরা। ভারতকে বাংলাদেশের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র বলে আসা ভারতের এই কেমন আচরণ? মুখে মুখে বন্ধুত্ব আর অন্তরের শত্রুতা আবারও নিজের জাত চিনিয়ে দিয়েছে ভারত। আর এই ঘটনায় আবারও প্রশ্ন তৈরি হচ্ছে, আসলে ভারত বাংলাদেশের বন্ধু নাকি শত্রু? দর্শক, আপনাদের কি মনে হয়, ভারত কি আদৌ কখনো বাংলাদেশের বন্ধু হতে পেরেছে, নাকি নিজের স্বার্থের জন্য সবসময় ভারত বাংলাদেশকে ব্যবহার করে আসছে? ভারত বাংলাদেশের বন্ধু নাকি শত্রু? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। সীমান্ত মানেই কাঁটাতারে বেড়া, অত্যাধুনিক সেন্সর আর সশস্ত্র বাহিনী, কিন্তু এবার এই সীমান্তে যোগ হচ্ছে প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর খুনিরা। ভারত বাংলাদেশের সীমান্তে নদী এবং দুর্গম এলাকাগুলোতে নজরদারির জন্য বিষধর সাপ এবং ক্ষুধার্ত কুমির ছাড়ার পরিকল্পনা করছে বিএসএফ। শুনতে অবিশ্বাস্য কিংবা সিনেমার গল্প মনে হলেও এটাই বাস্তব। বাংলাদেশের অনুপ্রবেশ ঠেকাতে ভারতের এই অদ্ভুত পরিকল্পনা তীব্র বিতর্ক তৈরি করছে। কেন এই অমানবিক পরিকল্পনা? এর পিছনে থাকা আসল রাজনৈতিক উদ্দেশ্যই বা কী? এই বিষয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে খোদ ভারতীয়রাই প্রতিবাদ করছে। ভারতের আশেপাশের দেশগুলোতে প্রায় সব দেশেই একটা তীব্র ভারত বিরোধী সেন্টিমেন্ট তৈরি হয়। ভারত বাংলাদেশের সীমান্ত প্রায় 4096 কিলোমিটার দীর্ঘ। ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় এবং মিজোরাম এই 5টি রাজ্যের মধ্য দিয়ে গেছে এই আন্তর্জাতিক সীমানা। এর মধ্যে প্রায় 3000 কিলোমিটার এলাকা ভারত ইতিমধ্যে কাঁটাতারে বেড়া নির্মাণ করেছে, কিন্তু সমস্যা রয়ে গেছে বাকি অংশে। পাহাড়, গভীর জঙ্গল, জলাভূমি আর নদীর এই অঞ্চলগুলো অত্যন্ত দুর্গম। বিশেষ করে বর্ষাকালে ওই নদীগুলোতে যখন পানি বেড়ে যায়, তখন সেখানে স্থায়ী বেড়া দেওয়া অসম্ভব হয়ে পড়ে। বিএসএফ এর দাবি, এই নদীপথে চলছে অবৈধ পারাপার, আর সেই জায়গাগুলো বন্ধ করতে এবার তারা ভয়ঙ্কর এবং বিপজ্জনক এক পরিকল্পনা পথে হাঁটছে। ভারতীয় গণমাধ্যমে এই খবরটি প্রথম সামনে আসে। এতে বলা হয়, বিএসএফ এর সদর দপ্তর থেকে সীমান্ত ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে নদীপথে ফাঁকা জায়গাগুলোতে সাপ এবং কুমির ব্যবহারের সম্ভাবনা যাচাই করার জন্য। শুধু তাই নয়, এই নির্দেশনা পাওয়ার পর মাঠ পর্যায়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তার দ্রুত রিপোর্টটিও তলব করা হয়েছে। অর্থাৎ বিষয়টি কেবল আলোচনার টেবিলে সীমাবদ্ধ নয়, এটি বাস্তবায়নের প্রাথমিক ধাপ শুরু হয়ে গেছে। বর্ষাকালে বা শুকনা পথ আমরা পার হই, এখন আমাদের সমস্যা হইবে এইগুলো যদি খেলা আইছে, তাহলে আমরা তো পার হইতে পারবো না নদী। এগুলো তো এক জায়গায় থাকবে না, বিভিন্ন জায়গায় চলে যাইবে। সুতরাং আমাদের বসবাসের একান্ত অনুপযোগী হয়ে দাঁড়াইবে। তোমরা শাসছেন কি আমরা কেমন করে জানি? হয়তো শাসছেন, আমরা এই ভয়ে একান্ত হইয়া আমরা নদীতে চলাফেরা করা বন্ধ করি। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে অত্যন্ত প্রতিকূল ভূখণ্ড সত্ত্বেও বিএসএফ নিষ্ঠার সাথে অনুপ্রবেশ ঠেকানোর জন্য কাজ করে যাচ্ছে। কিন্তু নদীমাতৃক এলাকা এবং সীমান্তের খুব কাছাকাছি জনবসতি হওয়ায় তাদের বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। জমি অধিগ্রহণ সংক্রান্ত আইনি জটিলতা এবং সীমান্তবাসীর প্রতিবাদের কারণে অনেক জায়গায় বেড়া দেওয়া সম্ভব হচ্ছে না। বিশ্লেষকদের মতে, প্রযুক্তি এবং মানব শক্তি যখন ব্যর্থ হচ্ছে, তখন ভারত প্রাকৃতিক অস্ত্র হিসেবে সাপ এবং কুমিরকে ব্যবহার করার কথা ভাবছে। এই পরিকল্পনা প্রকাশ্যে আসার পর থেকেই মানবাধিকার মহলে উঠেছে প্রতিবাদের ঝড়। ভারতের গবেষক অংশুমান চৌধুরী আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের এই সিদ্ধান্তকে হাস্যকর বলে অভিহিত করেছেন। তার মতে, সাপ বা কুমির তারা তো বুঝবে না কে অপরাধী আর কে নিরপরাধী, এমনকি তারা ভারতীয় বা বাংলাদেশিদের মধ্যে পার্থক্য করতে পারবে না। অংশুমান চৌধুরী বিষয়টিকে দেখছেন সহিংসতা হিসেবে, যেখানে মানুষকে দমন করার জন্য প্রকৃতি ও হিংস্র প্রাণীকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটি আধুনিক বিশ্বের সীমান্ত ব্যবস্থাপনার এক নজিরবিহীন নিষ্ঠুরতা। কিন্তু কেন ভারত সরকার এতটা মরিয়া? এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক সমীকরণ। এখন প্রাণী তো আর কখনো সীমান্ত বুঝে না। তো দেখা যাচ্ছে যে এই নদীগুলি শুরু হচ্ছে পার্শ্ববর্তী দেশ থেকে, তো তার কোনো কারণে যদি এরকম হিংস্র প্রাণীর আঘাতে যদি যে কোনো দেশের মানুষই আঘাত বা নিহত হতে পারে, তো সেক্ষেত্রে এলাকায় একটা টার্বুলেন্স সৃষ্টি হতে পারে
এবং উত্তপ্ত হতে পারে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার বারবার দাবি করে আসছে যে বাংলাদেশ থেকে অভিবাসীরা ভারতে এসে তাদের দেশের নিরাপত্তা হুমকির মুখে ফেলছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ বা আসামের রাজনীতিতে অনুপ্রবেশ অত্যন্ত স্পর্শকাতর ইস্যু হয়ে পড়েছে। মানবাধিকার পর্যবেক্ষকদের মতে এই অভিবাসন বিরোধী প্রচারণাকে ঢাল হিসেবে ব্যবহার করে ভারত ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে বাঙালি মুসলমানদের কোণঠাসা করার চেষ্টা করছে। আমাদের ভুলে গেলে চলবে না 1947 সালে ব্রিটিশ ভারত বিভক্তির সময় বাংলা দ্বিখণ্ডিত হয়েছিল। এই সীমান্ত কোনো প্রাকৃতিক বিভাজন নয়, এটি একটি রাজনৈতিক রেখা। আজ যারা সীমান্তের দুই পারে বাস করছে তাদের সংস্কৃতি জাতিগত শিখর একই। অনেকে জমি ওপারে ঘর এপারে। এই মানুষগুলো শত বছর ধরে এই নদীপথ ব্যবহার করে আসছে। এখন সেখানে হিংস্র প্রাণী ছেড়ে দেওয়া মানে তাদের জীবনকে স্থায়ী মৃত্যু ঝুঁকিতে ফেলে দেওয়া। These comments must be seen in the context of the core issue of repatriation of illegal Bangladeshis from India. This obviously requires cooperation from Bangladesh. Over 2,860 cases of nationality verification are pending with Bangladesh, and some of it, or several of it, a lot of it, for over 5 years. Our policy, as you very well understand, is that any foreign national who is illegal in the country, he or she must be repatriated as per our laws, procedures and established bilateral mechanisms and arrangements. We expect that Bangladesh will expedite nationality verification so that repatriation of illegal immigrants can take place in a smooth. ভারতীয় মানবাধিকার কর্মী হাসমান্দার কঠোর সমালোচনা করে বলেছেন, ভারত সরকার অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে আইনি পথের চেয়ে বিচার বহির্ভূত পদ্ধতি বেশি পছন্দ করছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো অনুপ্রবেশকারীকে আইনি প্রক্রিয়া ফেরত পাঠানো উচিত, কিন্তু সীমান্তে গুলি চালানো কিংবা এখনকার যে সাপ কুমির পরিকল্পনা তা প্রমাণ করে যে মানবাধিকারের চেয়ে দমনপীড়নই এখন মুখ্য। হাসমান্দার আরও বলেন, এটি মূলত ভারতীয় মুসলমানদের মধ্যে একটি স্থায়ী আতঙ্ক তৈরি করার প্রক্রিয়া। কোনো নির্দিষ্ট অঞ্চলে কৃত্রিমভাবে বিশুদ্ধ সাপ বা কুমির ছাড়া হলে সেই অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে। সীমান্তরক্ষীদের পাশাপাশি দুই দেশের সীমান্তবাসী সাধারণ মানুষ, জেলে এবং কৃষকদের জমি হুমকির মুখে পড়বে এবং আন্তর্জাতিক সীমান্ত আইনে সাধারণ মানুষের বিরুদ্ধে প্রাণীকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যুদ্ধ অপরাধে শামিল হতে পারে। একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের সীমান্ত সুরক্ষা অবশ্যই জরুরি, কিন্তু এই সুরক্ষার নাম করে যদি অমানবিক পথ বেছে নেওয়া হয় তা রাষ্ট্রের নৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে। সীমান্ত কি কেবল দেয়াল আর হিংস্রতা দিয়ে রক্ষা করতে হবে, নাকি প্রতিবেশী দেশের সাথে আলোচনা, মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাধান সম্ভব? আপনার কি মনে হয়, সীমান্ত নজরদারিতে বন্যপ্রাণী ব্যবহার করা কি যৌক্তিক সমাধান হতে পারে? আপনাদের মতামত অবশ্যই জানাবেন।